আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার আমাদের সবাই ভালো আছেন। যে যেখান থেকে লাইভ দেখছেন আমাকে ক্লিয়ার দেখতে পারছেন কিনা, শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমাকে ক্লিয়ার দেখতে পারছেন কিনা, শুনতে পারছেন কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ঠিক আছে কিনা, এইবার আমার কথা শুনতে পারছেন কিনা? এবার আগে শোনা যাচ্ছিল না, এখন কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে এবার সাউন্ড ক্লিয়ার। ওকে, তাহলে এবার সবাই একটু যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কি। আজকে আমরা আলোচনা করব ভার্ব। স্যার আজকে কি শুধু ভার্বের উপরে আলোচনা করবেন? হ্যাঁ, আজকে ভার্বের উপরে আলোচনা হবে। ক্লাসিফিকেশন অফ ভার্ব নিয়ে আলোচনা হবে আজকে লেকচার 4, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ভার্ব। দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাক, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাক। স্যার ক্লাস শুরু করুন। ওকে, তাহলে ক্লাস এখন শুরু। দেখেন ভার্ব, ভার্বের সংজ্ঞা কি? কোনো মানে কোনো কিছু করা, হওয়া এবং থাকা। ভার্ব অর্থ হচ্ছে কোনো কিছু করা। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া এবং থাকা বোঝায় তাকে বলা হয় কি? ভার্ব। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হয়, হওয়া হয় এবং থাকা বোঝায় তাকে বলা হয় ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার। এবার লেখা শুরু করেন। ভার্ব প্রধানত দুই প্রকার। কি কি? ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার। কি কি? ফাইনিট ভার্ব, আরেকটা হলো নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, আরেকটা কি? নন ফাইনিট ভার্ব। আজকের এই ভার্বের ক্লাস থেকে মিনিমাম 2 থেকে 3 নাম্বার আপনারা কমন পাবেন, ঠিক আছে? ওকে, তাহলে ভার্ব প্রধানত কয় প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হলো ফাইনিট ভার্ব, আরেকটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব অর্থ হলো সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব অর্থ কি? সমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব অর্থ সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনিট ভার্ব অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তার মানে যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় বা বাক্যের অর্থ পরিপূর্ণরূপে বোঝা যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। ইংলিশের জন্য কি বই কিনবো? হ্যাঁ, ক্লাসে ঋতু হালদার ক্লাসের শেষে বলবো কি বই কিনতে হবে। দেখেন ফাইনিট ভার্ব ক্লাসের শেষে বলবো। ফাইনিট ভার্ব অর্থ হলো যে ভার্ব কি? যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণরূপে বোঝা যায় বা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝা যায় বা বাক্যের অর্থ পরিপূর্ণ হয় সেটা হলো ফাইনিট ভার্ব। আর যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না বা সম্পূর্ণরূপে বোঝা যায় না, পরিপূর্ণতা প্রকাশ পায় না, সেটাকে বলা হয় কি? নন ফাইনিট ভার্ব। কিন্তু এই সংজ্ঞাটা আমাদের এখন খুব বেশি কাজে লাগবে না। এইটা আমরা স্কুল কলেজে একাডেমিকের সময় পড়েছিলাম। এখন যে সংজ্ঞাটা আমাদের দরকার সেই সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, সংজ্ঞাটা সবাই লিখে নেন। স্যার শেয়ার দিয়ে দেখলাম সকালে দেখবো অনেক বৃষ্টি আমাদের। ওকে, বৃষ্টি থেমে গেলে দেখবেন, যদি নেট সমস্যা হয় তাহলে তো করার কিছু নেই। তাহলে ফাইনিট ভার্বের সংজ্ঞাটা সবাই নোট করেন। ফাইনিট ভার্বের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি।
ফাইনিট ভার্ব, যে ভার্ব দ্বারা, ফাইনিট ভার্বের সংজ্ঞা লিখবেন যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের, যে ভার্বের রূপ পরিবর্তন হয়, যে ভার্বের রূপ পরিবর্তন হয়, যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে ফাইনিট ভার্ব বলে, তাকে ফাইনিট ভার্ব বলে। তাহলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে বলা হয় কি? ফাইনিট ভার্ব। এবার নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা লেখেন। নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা, যে ভার্ব দ্বারা ডট ডট দিয়ে লাগবেন পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। তার মানে খেয়াল করেন, আমি পুরোটা লিখলাম না। নন ফাইনিট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না এবং সাবজেক্টে নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনিট ভার্ব। হ্যাঁ, আমার কথা খেয়াল করেন, সবাই আমার দিকে খেয়াল করেন। ফাইনিট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। আর নন ফাইনিট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে পুরাটা কি লিখবেন? যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বের রূপ পরিবর্তন হয় না তাকে নন ফাইনিট ভার্ব বলে। তার মানে যায়ের পরে একটা না, হয়ের পরে একটা না যোগ করে দিলে হয়ে যাবে। এর জন্য পুরোটা আমি লিখে নেই, আপনারা যখন খাতায় নোট করবেন তখন পুরোটা লিখে নেবেন। স্যার এটা কততম ক্লাস? এটা চতুর্থ ক্লাস, এটা হলো চতুর্থ ক্লাস, লেকচার 4, এটা হলো লেকচার 4। আজকে চতুর্থ ক্লাস হচ্ছে, আজকে ক্লাস হচ্ছে চতুর্থ লেকচার, অর্থাৎ লেকচার 4-এর উপরে। আগের 3টা ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আগের 3টা ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আগের 3টা ক্লাস আপনারা সবাই দেখে নেবেন, ঠিক আছে? যদি খুঁজে না পান তাহলে দেখেন, আমি আমার নিজের একটা পেজ আছে, পেজের নামটা হচ্ছে এই যে পেজ দিয়ে আমি কমেন্ট করছি, এই কমেন্ট লিখছি, এইটা আপনারা এই পেজে গেলেও আমার এই যে আশিকুর স্যার নামে আমার নিজের একটা পেজ আছে। এই পেজে এই ক্লাসগুলো আমি আবার ডাউনলোড দিয়ে আমি ওইখানে পোস্ট করেছি, অর্থাৎ আগের যত ক্লাস সহ আমার নিজস্ব শত শত হাজার হাজার ক্লাস ওইখানে দেওয়া আছে। আপনারা চাইলে আশিকুর স্যার পেজ থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আপনারা চাইলে আশিকুর স্যার পেজে একটা আপনার দিকে লেখা দেখার সময় কম আগের নোট লেখা। হ্যাঁ, আগে আমার কথা বুঝতে হবে, তারপরে নোট করতে হবে, না বুঝে নোট করা যাবে না। তাহলে আপনারা চাইলে আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। এইখানে এই ক্লাস সেভ থাকবে এবং আমার হাজার হাজার ক্লাস এই পেজে আছে। আমি প্রতিনিয়ত ফ্রি ক্লাস নেই, আর 2-4 বছর আগের থেকে নিচ্ছি, এগুলো ফ্রি হতে দেখতে পারবেন আপনারা আশিকুর স্যার ওখানে। খেয়াল করেন, তাহলে ফাইনিট ভার্বের সংজ্ঞাটা আমরা শেষ করেছি। এইবার আমরা দেখব ভার্বের ফাইনিট ভার্ব কোনগুলো আর নন ফাইনিট ভার্ব কোনগুলো, সেগুলো আমরা দেখে নিব। ফাইনিট ভার্ব কোনগুলো, নন ফাইনিট ভার্ব কোনগুলো। হ্যাঁ, আপনি ক্লাস করলে কি হবে? হ্যাঁ, এই ক্লাস করলে, আমার এই ক্লাস করলে 47 BCS, 48 BCS সহ প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, ভূমি, 11 থেকে 20 গ্রেড সহ বাংলাদেশের সব চাকরি পরীক্ষাতে ইনশাল্লাহ এই একটা কোর্সে আপনারা সব কিছু পাবেন। আমি সেইভাবেই পড়াবো। দেখেন ভার্বের রূপ কয়টা। যদি আমি একটা ভার্ব নিই গো, এই গোটা হলো ভার্বের বেস ফর্ম, গোস এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট এটা হলো ভার্বের পাস্ট ফর্ম, বি থ্রি এটাও গন এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
V4 এটা হলো গোয়িং আইএনজি যুক্ত ফর্ম, আর V5 এটা হলো টু গো অর্থাৎ ইনফিনিটিভ ফর্ম। এখন আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আপনি V4 V5 কোথায় পেয়েছেন, এইটা তো আমরা কোনো বইতে পাইনি V5 V4 নাম। আর লেখার সময় আচ্ছা লেখার জন্য সময় দিব তাহলে, হ্যাঁ ওকে, আমি কথা বললে যখন তখন বুঝবেন, তারপরে লিখে নিয়ে সময় দেবো আমি। দেখেন ভার্বের আগে শোনেন, তাহলে ভার্বের মোট ফর্ম এখানে আপনারা বলতে পারেন V4 V5 আপনি কোথায় পেয়েছেন। আসলে V4 V5 বলতে কিছু নাই, কিন্তু ভার্বের এই দুটো ফর্মকে আমি V4 V5 নাম দিয়ে আখ্যায়িত করলাম যাতে আমাদের বুঝতে মনে রাখতে সুবিধা হয়। দেখেন তাহলে ভার্বের মোট ফর্ম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 5টার একটা বেস ফর্ম। তার মানে এই পৃথিবীতে ভার্বের ফর্ম আছে মোট কয়টা? 6টা। ভার্বের ফর্ম আছে মোট কয়টা বলেন? এই 6টা ফর্ম আছে এই পৃথিবীতে। ভার্বের মোট ফর্ম আছে কয়টা? 6টা। এই পৃথিবীতে ভার্বের মোট ফর্ম আছে 6টা। এর ভিতরে এই 3টা ফর্ম হলো ফাইনিট ভার্ব, খেয়াল করেন, এই 3টা ফর্ম হলো ফাইনিট, আর এই 3টা ফর্ম হলো নন ফাইনিট। এই 3টা ভার্ব হলো কি? ফাইনিট, আর এই 3টা ফর্ম হলো নন ফাইনিট। হ্যাঁ, তাহলে ফাইনিট ভার্ব কোনগুলো? ভার্বের বেস ফর্ম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এই 3টা ফর্মকে বলা হয় ফাইনিট ভার্ব। এই 3টা ফর্মকে বলা হয় কি? ফাইনিট ভার্ব। আর ভার্বের V3 ফর্ম, ভার্বের আইএনজি যুক্ত ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম, একে বলা হয় নন ফাইনিট ভার্ব। এটুকু লেখেন, এই 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 6টা লেখেন, লিখে নেন, তারপরে আমি আবার নতুন করে লেখাবো। ওকে, সব পিডিএফ দেবো। আর পিডিএফ আমি অনেকগুলো দিয়েছি, পিডিএফ পাননি কারা কারা? পিডিএফ যারা পাননি তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমি প্রায় 20টার মতো পিডিএফ দিয়েছি, এবং আজকে রাত্রে অথবা কালকে সকালে আমি আরও বেশ কয়েকটা পিডিএফ দেবো। ওখানে আজকে আমি খায়রুল স্যারের বেসিক ম্যাথের সহ অনেক পিডিএফ দিয়েছি। আজকে রাত্রে 12টার দিকে অথবা কালকে সকালে আমি ইংলিশের মাস্টার গাইড সহ আরও বেশ কয়েকটা অগ্রদূত পাবলিকেশনসের, তারপরে আরও বেশ কয়েকটা ইংলিশ বই, ম্যাথ বই, জিকে বিভিন্ন বই আমি ওখানে দিব। আজকে কালে অনেক পাই নাই স্যার, আজকে সকালে আমি কিন্তু প্রায় 20টার উপরে পিডিএফ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আজকে রাত্রে বা আগামীকাল সকালে আরও মিনিমাম 10-12টা পিডিএফ পাবেন। সেখানে জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার গাইড সহ অনেক বইয়ের পিডিএফ দেবো। তাহলে পিডিএফ পাবেন কোথায়? পিডিএফ পেতে গেলে আমার এই নাম্বারে আপনারা নক দিবেন, 01568948393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন স্যার আমি পিডিএফ চাই। এই নাম্বারটা লিখে রাখেন, 01568948393। এই নাম্বারে নক দিবেন, অথবা আশিকুর স্যার নামে যে পেজটা আছে ওই পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখলেন, তাহলে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। ঠিক আছে, এইখানে এই যে আমি যে কমেন্টে দিচ্ছি দেখেন, এইটাতে আপনারা লাইক ফলো দিয়ে রাখলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা আমি যে আশিকুর স্যার পেজ দিছি, এই আশিকুর স্যার পেজে একটা ঠুকা দিয়ে ওইখানে একটা লাইক বা এখন এই ক্লাসের মধ্যে একটা ঠুকা দেন, দিলে একটা লাইক বা ফলো আসবে, লাইক বা ফলো দিয়ে রাখেন, ওইখানে পাবেন। অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তাহলে এটা লিখে রাখেন, 01568948393, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা যে আশিকুর স্যার পেজে আপনারা এখানেই পাবেন আর কি। ঠিক আছে, ওকে। খেয়াল করেন, এবার আমরা লিখব একটি লেখেন, একটি বাক্য বা সেন্টেন্স, একটি বাক্য বা সেন্টেন্স গঠন করতে ফাইনিট ভার্ব দরকার হয়। ফাইনিট ভার্ব দরকার হয়। তার মানে একটা সেন্টেন্সে কোন ভার্বটা অপরিহার্য, বা একটা সেন্টেন্সে ফ্রি ক্লাস নেবেন। হ্যাঁ, আমি ফ্রি ক্লাস নিব, এবং আমার যে আশিকুর স্যার পেজটা, ওই পেজেই আমি নিয়মিত ফ্রি ক্লাস নিই। শত ইংলিশ ক্লাস ফ্রি আছে। ওই ক্লাসগুলো যদি আপনারা দেখেন, আপনাদের কোনো স্যারের কাছে কোর্স করা লাগবে না, কোনো প্রাইভেট লাগবে না। শত ফ্রি ক্লাস নেওয়া আছে আশিকুর স্যার পেজে। হ্যাঁ, আমি পড়াচ্ছিও ফ্রি, বইও দিচ্ছি ফ্রি। আবার যদি আমার সাথে আপনারা অ্যাড থাকেন আশিকুর স্যারে, ওখানে লক্ষ হাজার ক্লাস আপনারা ফ্রি পাবেন। ঠিক আছে,
তাহলে দেখেন একটি বাক্য বা সেন্টেন্স গঠন করতে ফাইনাইট ভার্বের দরকার হয়, অর্থাৎ বাক্য বা সেন্টেন্স গঠন করতে ভার্বের পাস্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা বেস্ট ফর্ম লাগে। এই যে V3 ভার্ব আইএনজি টু গো এগুলো বাক্য গঠনের জন্য অপরিহার্য না, কিন্তু বাক্যে অতিরিক্ত আসতে পারে। হ্যাঁ, IGP ইন বাদে যা কিছু আছে সব ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে আমরা ফাইনাইট ভার্বটা দেখলাম। তাহলে আমি একটা সেন্টেন্স এখন লিখবো, আপনারা বলবেন এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। খেয়াল করেন, আমি বললাম আই ওয়ান্ট টু গেট এ গুড জব, আই ওয়ান্ট টু গেট এ গুড জব। এখানে ভার্ব আছে ওয়ান্ট আর টু গো। আই ওয়ান্ট টু গেট এ গুড জব, আমি একটি ভালো চাকরি পেতে চাই। বলেন এইখানে ভার্ব হলো দুইটা, একটা ওয়ান্ট আর একটা হলো টু গো। বলেন এই ওয়ান্ট আর টু গো দুইটা ভার্বের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব? হ্যাঁ, স্যারের ক্লাসের PDF কীভাবে পাবো? হ্যাঁ, স্যারের ক্লাসের PDF পেতে গেলে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে হবে PDF চাই। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে আমি PDF চাই। 01568948393 এই নাম্বারটা লিখে রাখেন, এইটা লিখে রাখেন। এই ক্লাস শেষ করেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। 015689483 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন PDF চাই, তাহলে আমি PDF দিয়ে দেবো। এই নাম্বারটা লিখে রাখেন। এবার দেখেন আই ওয়ান্ট টু গেট এ গুড জব, এখানে ওয়ান্টটা হলো ফাইনাইট ভার্ব, ওয়ান্টটা হলো কি ফাইনাইট ভার্ব, আর টু গেট এটা হলো নন ফাইনাইট ভার্ব। এটা কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব আর এটা কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব আর টু গেট এটা হলো কি নন ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব আর এটা কি বলেন তো? এইটা হলো নন ফাইনাইট ভার্ব। এবার আসেন আমি আরেকটা বাক্য দিব, I am going there, এই বাক্যে দুইটা ভার্ব আছে, একটা am একটা going। বলেন এইখানে দুইটা ভার্ব, এখানে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট? বলেন I am going there এখানে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব? বলেন I am going there এখানে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা? আমি আপনাদের জন্য 20টা জাকির স্যারের পেজে 20টা ইংলিশ ফ্রি ক্লাস নিব এবং 20টা ফ্রি ক্লাস থেকে আপনারা 47 BCS, 49 BCS, সামনে প্রাইমারি সার্কুলার, শিক্ষক নিবন্ধন, প্রভাষক নিবন্ধন, খাদ্য, সমাজসেবা, ভূমি সহ বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সব চাকরি পরীক্ষা ইনশাল্লাহ এই প্রস্তুতিতে ফ্রি ক্লাসে আপনার হয়ে যাবে। আর এর থেকে ডিটেল যদি আপনারা শিখতে চান তাহলে আমার আশিকুর স্যার পেজে আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন। আপনারা একটা ক্লাস দেখবেন, ওখানে শত ফ্রি ক্লাস নেওয়া আছে, ওগুলো আপনারা দেখে রাখবেন। ওখানে উইদাউট পেমেন্ট, কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে বলেন I am going there কি হবে? I am going there এইটা এখানে কোনটা ফাইনাইট? দেখেন এটা হলো ফাইনাইট, এটা হলো কি ফাইনাইট আর এটা হলো নন ফাইনাইট। আপনারা মনে রাখবেন সকল অক্সিলিয়ারি ভার্বগুলো ফাইনাইট ভার্ব হবে। সকল অক্সিলিয়ারি ভার্বগুলো হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। আমার ভাই বোনরা সবাই দেখি পারে। হ্যাঁ, আমার ভাই বোনরা সব বস দেখি, সবগুলো চাকরি হয়ে যাবে। এবার লাইভে যেগুলো আছে সবগুলো এবছর চাকরি পেয়ে যাবে, খুব মেধাবী ছেলেগুলা, হ্যাঁ মেয়েগুলা। বলেন সকল অক্সিলিয়ারি ভার্ব মানে যত প্রকার সাহায্যকারী ভার্ব আছে সব ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যে দেখেন এমটা হলো ফাইনাইট ভার্ব আর গোয়িংটা হলো নন ফাইনাইট ভার্ব। তার মানে সকল প্রকার অক্সিলিয়ারি ভার্ব, হেল্পিং ভার্ব আর সাহায্যকারী ভার্ব এগুলো কি বলেন তো? নন ফাইনাইট ভার্ব। তাহলে সবগুলো কি ফাইনাইট ভার্ব। সকল প্রকার অক্সিলিয়ারি ভার্ব এগুলো কোন ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা আসি ফাইনাইট ভার্ব কয় প্রকার। এবার আমরা আসবো ফাইনাইট ভার্বের প্রকারভেদ। ফাইনাইট আর কি বলেন তো? নন ফাইনাইট। ফাইনাইট আর নন ফাইনাইট। এবার আসেন ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব
অক্সিলারি এর আরেকটা নাম হলো হেল্পিং, হেল্পিং। আর ফাইনিট ভার্বের আরেকটা প্রকারভেদ হলো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব অথবা কি বলেন তো মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা কি বলেন তো মেইন ভার্ব। ইনশাআল্লাহ হ্যাঁ, আমার ভাই বোনেরা সবাই ভালো, সবাই মেধাবী, ট্যালেন্টেড, অসাধারণ ট্যালেন্টেড, অসাধারণ ট্যালেন্টেড, সবাই অসাধারণ ট্যালেন্টেড। তাহলে খেয়াল করেন, খেয়াল করেন অক্সিলারি ভার্ব হলো যে ভার্ব, অক্সিলারি ভার্ব কোনগুলো, অক্সিলারি ভার্ব হলো যে ভার্ব, যে ভার্ব অক্সিলারি ভার্বের সংজ্ঞা লেখেন, যে ভার্ব টেন্স ভয়েস গঠনে, টেন্স ভয়েস, যে ভার্ব টেন্স এবং ভয়েস গঠনে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে ব্যাখ্যাটা লেখেন, সংজ্ঞা লেখেন, যে ভার্ব সেন্টেন্সে টেন্স এবং ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে সহযোগিতা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। সংজ্ঞাটা লেখেন, অক্সিলারি হেল্পিং ভার্বের সংজ্ঞা, যে ভার্ব টেন্স ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, যে ভার্ব টেন্স এবং ভয়েস গঠনে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। তাকে কি বলা হয়, অক্সিলারি ভার্ব বলা হয়। তাকে কি বলা হয় বলেন তো, অক্সিলারি ভার্ব বলা হয়। এখন অক্সিলারি ভার্ব কয় প্রকার সেটা আমরা এখন জানব। দেখেন অক্সিলারি ভার্ব হলো, আবার আমরা দুই প্রকার শিখব। অক্সিলারি ভার্বের আরও প্রকারভেদ থাকতে পারে, কিন্তু আমরা অক্সিলারি ভার্ব দুই প্রকার শিখব। কি কি বলেন, আমরা শিখব প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি এবং কি বলেন তো মোডাল অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলিয়ারি। আমরা দুই প্রকার অক্সিলারি ভার্ব, আরও বইতে অনেক প্রকারভেদ আছে অক্সিলারি ভার্বের, কিন্তু বইতে নানা রকম প্রকারভেদ আছে। ভাই আমাদের অত প্রকারভেদের দরকার নেই, আমরা দুই প্রকার অক্সিলারি ভার্ব শিখব। আপনারা ক্লাস শেষে দেখবেন যে বই ঘুটলে অক্সিলারি ভার্বের অনেক প্রকারভেদ আপনারা খুঁজে পাবেন, কিন্তু আমাদের অত প্রকারভেদ শেখা লাগবে না। আমার ক্লাস যাদের যাদের ভালো লাগে বা আমার অতিরিক্ত ক্লাস আপনারা দেখতে চান, আমার আশিকুর স্যার পেজে একটা ক্লিক করে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে আমার শত শত হাজার হাজার ফ্রি ক্লাস আপনারা দেখতে পারবেন আর কি। আশিকুর স্যার, তাহলে দেখেন প্রাইমারি অক্সিলারি ভার্ব আর কি বলেন তো মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কোনটা কোনটা সেটা আমরা দেখব। প্রাইমারি অক্সিলারি হলো সকল প্রকার বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, আর হলো কি বলেন তো বিন। তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্বের প্রথম প্রকার হলো বি ভার্ব। বি ভার্ব কিন্তু এক প্রকার প্রাইমারি অক্সিলারি ভার্ব। বি ভার্ব কোনগুলো বলেন তো, বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই আটটা হলো প্রাইমারি বি ভার্ব। এখন বি ভার্বের অ্যাম, ইজ, আর এই তিনটা হলো বি ভার্বের বেস ফর্ম। ওয়াজ, ওয়ার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাম, ইজ, আর এই তিনটা হলো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়ার এগুলো হলো বি ভার্বের পাস্ট ফর্ম মানে V2। বি ভার্বের স্যার প্রতিদিন কি ক্লাস করবেন? হ্যাঁ চেষ্টা করব। আর আমার ওই আশিকুর স্যার পেজে কিন্তু নিয়মিতই ক্লাস হয়, আপনারা চাইলে দেখে রাখতে পারেন। বি ভার্ব এটা হলো ভার্বের বেস ফর্ম, আর এই বিন হলো ভার্বের V3 ফর্ম।
আর এই বিটা হলো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার সময় আমরা বিং নেই, সেই বিং। দেখেন তাহলে 8টা বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর এই 3টা হলো কি বলেন তো, এই 3টা হলো বি ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। বি ভার্ব হলো বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম হলো অ্যাম ইজ আর। ওয়াজ আর হলো বি ভার্বের পাস্ট ফর্ম আর বি হলো বি ভার্বের বেস ফর্ম, বিন হলো বি ভার্বের ভি3 ফর্ম এবং বিইআইএনজি এই বিংটা হলো কন্টিনিউয়াস টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই তাহলে এই বিনটা আমাদের দরকার হয়। তাহলে বি ভার্ব মোট 8টা, এই 8টা আমরা খাতায় সুন্দর করে লিখে নিব। এরপর আসেন হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বও এক প্রকার প্রাইমারি অক্সিলারি। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ আর হলো হ্যাড। হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এইটা হ্যাভটা হলো বি ভার্বের বেস ফর্ম, হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাজ আর হ্যাভ ভার্বের ভি2 ফর্ম প্লাস ভি3 ফর্ম হলো কি হ্যাড। তাহলে হ্যাভ ভার্বের ভি2 ফর্ম এবং ভি3 ফর্ম কি হ্যাড। হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, হ্যাভ ভার্বের বেস ফর্ম হলো হ্যাভ, প্রেজেন্ট ফর্ম হলো হ্যাজ এবং হ্যাভের ভি2 ফর্ম হ্যাড, হ্যাভের ভি3 ফর্ম কি হ্যাড। হ্যাভের ভি2 ফর্ম হ্যাড। স্যার কালকে একটু বুঝি নাই। ওকে, কি বোঝেন নাই? কার কোনো সমস্যা থাকলে আমরা ক্লাসের শেষ 10 মিনিটে সময় দিব। কার কি সমস্যা আছে আজকের ক্লাসের বা আগের ক্লাসের, কে কোনটা বোঝেন নাই, লাস্টে আমরা 10 মিনিট সময় দিব। সেই 10 মিনিটে সবাই আমাকে প্রশ্ন করতে পারবেন। এখন কোনো কোশ্চেন করার দরকার নেই, শেষ 10 মিনিটে আমরা কোশ্চেন করব। শেষ 10 মিনিটে আমরা কোশ্চেন করবো। এরপরে দেখেন আরেকটা ভার্ব আছে ডু ভার্ব। ডু ভার্ব হলো ডু, ডাস এবং ডিড। ডু, ডাস, ডিড। যখন আমরা কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে যাব, যখন আমরা কোনো বাক্যকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করব তখন কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব যদি ওই বাক্যে না থাকে তাহলে ডু, ডিড বা ডাসকে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। বেস ফর্ম কি স্যার? আচ্ছা, বেস ফর্ম মানে হলো যে ফর্মটা থেকে ওই বাকি ভার্বগুলো উৎপন্ন হয়েছে। যেমন ধরেন আমরা এসেছি কোথা থেকে? আমার মা বাপের থেকে কিন্তু আমরা এসেছি। আমাদের মা বাবা কোথা থেকে এসেছে? আমার দাদার দিক থেকে এসেছে। তার মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে ওই গোড়া জায়গাটাকে বলা হয় বেস। হ্যাঁ, যেমন বিল্ডিং, কোথার বিল্ডিং যদি আমরা বলি যে আমি যে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি বা ক্লাস নিচ্ছি, এই বিল্ডিংটার বেস হলো এই বিল্ডিংটা নিচে যে মাটি আছে ওইটা, মানে যার উপরে দাঁড়িয়ে আছে বা যার থেকে ওই জিনিসটা উৎপন্ন হয়েছে সেটা হলো আসলে বেস বলা হয়। তার মানে দেখেন এই বি ভার্ব থেকেই কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন এই 3টা কিন্তু বি ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। তার মানে বেস ফর্ম মানে হলো অরিজিন বা মূল। বেস ফর্ম মানে অরিজিন বা মূল, কোথা থেকে এটার উৎপত্তি হয়েছে, কোথা থেকে এসেছে। হ্যাঁ, এটা হলো কি বলেন তো বেস। কথা বুঝতেন? বা ভিত্তি। বিল্ডিং কোথায় দাঁড়ানো? মাটির উপরে দাঁড়ানো, ওই বিল্ডিংয়ের বেস হচ্ছে ওই মাটিটা। কথা বুঝছেন? এরপর আসেন ডু। ডু হলো বেস ফর্ম, ডু হলো বেস ফর্ম। এই বি থেকেই, ডু থেকেই তৈরি হয়েছে ডাস, এটা হলো ডু এর প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম হলো ডিড। তার মানে অরিজিন বা মূল, যেটা থেকে উৎপন্ন হয়েছে, যেটা থেকে এসেছে বাকিগুলো, ওই যেটা থেকে এসেছে ওইটাকে বলা হয় বেস ফর্ম বা ভিত্তি। হ্যাঁ, এই যে ভিত্তি। হ্যাঁ, আঞ্জুম আসছে, ঠিক আছে, ভিত্তি। ওকে, তাহলে এইগুলো লিখে নেন এবার। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? সকল প্রকার বি ভার্ব, সকল প্রকার হ্যাভ ভার্ব এবং সকল প্রকার ডু ভার্ব। এই 3টা হলো, এই যে 1টা 2টা 3টা, এই 3টা হলো কি বলেন তো প্রাইমারি অক্সিলারি। সুন্দর করে লিখে নেন এবার। আমি যখন বুঝাবো তখন কারো কিছু লেখার দরকার নেই। যদি লিখতে চান কিছু বুঝতে পারবেন না, আমি লেখার সময় দিব সবাই, কিন্তু আগে লিখতে গেলে কিন্তু কেউ বুঝবেন না। জব সিকার আজকের ক্লাস মিস করলে হবে না, এখন থেকে শুরু করতে হবে। জব সিকার মিস করা যাবে না, এখন থেকে শুরু করতে হবে। গুরুত্বপূর্ণ ক্লাস। ভার্বের থেকে আপনারা আজকের ক্লাস থেকে সর্বনিম্ন 2টা কোশ্চেন যে কোনো চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ, কোনো মিস হবে না। তাহলে প্রাইমারি অক্সিলারিটা সুন্দর করে লিখে নেন। লেখা শেষ হলে একটা ডান বলেন। লেখা শেষ হলে সবাই ডান বলেন। ডানটা সুমাইয়া, ডানটা বি ভার্ব না, এই ডু এর ভি3 ফর্ম। ডু এর ভি3 ফর্ম হলো ডান, এইটা ভি3 ফর্ম, এইটা একটা নন ফাইনিট ভার্ব। এইটা আমি লিখেছি না মূল ভার্বের ভি3 ফর্ম। হ্যাঁ, মূল ভার্বের ভি3 ফর্ম সবসময় নন ফাইনিট ভার্ব, এটা কখনো প্রাইমারি অক্সিলারি হবে না। ভি3 যে কোনো ভার্বের ভি3 ফর্ম, এটা কখনো অক্সিলারি ভার্ব হবে না। ডানটা হলো নন ফাইনিট ভার্ব, আমি দেখিয়েছি না ভার্বের ভি3 ফর্ম কি নন ফাইনিট ভার্ব, এটা কখনো অক্সিলারি হবে না। ডান কখনো অক্সিলারি ভার্ব হবে না। ওকে, হ্যাপি। যদি আমার ক্লাস ভালো লাগে
থ্যাংক ইউ। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার একটা পেজ আছে, আপনারা এই পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন, আশিকুর স্যার। এখানে আমার শত শত হাজার হাজার লাইভ ক্লাস দেওয়া আছে, ভবিষ্যতে দেওয়া হবে প্রতিদিন। আপনারা এখানে যুক্ত হয়ে থাকলে আপনারা আমার ফ্রি ক্লাস শত শত ক্লাস ওইখান থেকে দেখে নিতে পারবেন। আর যার পিডিএফ দরকার সে হচ্ছে ক্লাস শেষে বা এখনই 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি পিডিএফ পাইনি, আমার পিডিএফটা দেন, তাহলে আমি তাকে পিডিএফ দিয়ে দিব। বা আমার কাছে বাংলাদেশের সকল চাকরির পরীক্ষার বইয়ের পিডিএফ আছে। কালকে আমি দিয়েছি প্রায় 20টার মতো, আজকে আমি মাস্টার গাইড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বই দেব। ভাই পেজের লিঙ্ক এখন পেজের লিঙ্ক দেওয়া যাবে না, কারণ আমি ক্লাস নিচ্ছি জাকির স্যারের পেজে, এখানে আপনার পেজের লিঙ্ক দেওয়া যাবে না, কারণ একটা টিচারের সাথে আমি ক্লাস নিচ্ছি, আমি তার পেজে আমার লিঙ্ক দেওয়াটা উচিত হবে না। তবে দেখেন আমি যে কমেন্ট করছি যে পেজে এইটা আশিকুর স্যার, দেখেন আশিকুর স্যার, দেখেন আমি আশিকুর স্যার দিয়ে একটা আশিকুর স্যার দেওয়া আছে, এটাতে আশিকুর স্যার, যেটা ওই আশিকুর স্যারটা হচ্ছে আমার পেজের নাম। আশিকুর স্যারের উপরে একটা টুকা দেন, ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন লাইক ফলো আসবে, লাইক অথবা ফলো যেটা আসে লাইক ফলো দিয়ে রাখবেন আশিকুর স্যার। হ্যাঁ, এই যে আশিকুর স্যার দেওয়া, ওই আশিকুর স্যারে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, তাহলে দেখেন, তাহলে প্রাইমারি অক্সিলারি যদি বুঝতে পারেন, তাহলে এবার আমরা আসি মোডাল অক্সিলারিতে। আমরা এবার শিখব মোডাল অক্সিলারি। আমরা এবার শিখব কি বলেন তো, মোডাল অক্সিলারি ভার্ব। আমরা এবার শিখব মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? মোডাল অক্সিলারি ভার্ব হলো, লেখেন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। সবাই লেখেন, এটার সাথে সাথে লিখে নেন, আমার সাথে সাথে সবাই লিখে নেন, আমার সাথে সাথে সবাই লিখে নেন। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। লেখেন, সাথে সাথে লিখেন। মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, OUGHT, ought to, had better, had rather, would better, would rather, be going to, এগুলো হলো মূলত মোডাল অক্সিলারি ভার্ব। এগুলো হলো মূলত কি বলেন তো, মোডাল অক্সিলারি ভার্ব। কিন্তু এরপরে দেখেন, এগুলো হলো মূলত মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই মোডাল অক্সিলারি ভার্বগুলো হলো বাক্যে কি করে, যদি বসে তাহলে এরপরে কি করতে হয়, মূল ভার্বের বেস ফর্ম লিখতে হয়। তাহলে দেখেন, এখানে আমরা লিখব বৈশিষ্ট্য, লিখব বৈশিষ্ট্য বা কি বৈশিষ্ট্য কি বলেন। মোডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য হলো, মোডাল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য কি, ভালো করে লিখে একটু আমার সাথে সাথে সবাই এটা লিখে ফেলেন। বৈশিষ্ট্যটা কি সবাই লিখে ফেলেন সাথে সাথে। 1 নাম্বার, মোডাল অক্সিলারি ভার্ব বাক্যে মেইন ভার্ব হিসেবে বসতে পারে না। মোডাল অক্সিলারি ভার্ব কখনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসতে পারে না। 1 নম্বর বৈশিষ্ট্য লেখেন মোডাল অক্সিলারি, সবাই লিখে নেন। হ্যাঁ, এরপরে B2 আছে, B2 গুলো যেমন এখানে B2 মানে কি বলেন তো, B2 মানে am2 is2 are2। হ্যাঁ, have to, has to, have, তারপরে আছে have to মানে have to, has to, had to। এগুলো মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। B2 মানে হলো
am2, is2, are2, was2, were2, হ্যাঁ, এইগুলোও কিন্তু বাক্যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আবার হ্যাভ টু বলতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটা কিন্তু হবে, ঠিক আছে। এগুলো বাক্যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। বি টু মানে am2, is2, are2, was2, were2, ঠিক আছে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব বাক্যে কি হতে পারে না, মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। মডাল অক্সিলারি ভার্বের পরে দ্বিতীয়টা লিখবেন, মডাল অক্সিলারি ভার্বের পরে, মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম বসে। মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের বেস ফর্ম বসে। এই দুইটা কথা 100% ইম্পর্টেন্ট এবং এই দুইটা কথার থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু, am টু, is টু, are টু, was টু, were টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো সব বাক্যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এগুলো সব বাক্যে কী হিসেবে কাজ করে, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এবার দেখেন মডাল অক্সিলারি ভার্ব মূলত কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওথ টু, ইউজ টু। এই আরেকটা বাকি আছে, ইউজ টুটা লেখা হয়নি, ইউজড টু, ইউএসইডি, ইউজ টু, এটাও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, বি গোয়িং টু মানে অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, বি টু মানে অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো বাক্যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। আর মডাল অক্সিলারি ভার্ব বাক্যে বসলে এরপরে অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম থাকতে হবে, অন্য কোনো ফর্ম বসানো যাবে না। এবং মডাল অক্সিলারি ভার্ব শুধুমাত্র বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে। এবার লেখেন আরেকটা 3 নম্বর বৈশিষ্ট্য লেখেন, প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব বাক্যে, প্রাইমারি অক্সিলারি ভার্ব বাক্যে অক্সিলারি এবং মেইন ভার্ব, অক্সিলারি এবং মেইন ভার্ব, অক্সিলারি এবং মেইন ভার্ব দুইটি হিসেবে বসতে পারে, খেয়াল করেন 3 নম্বর বৈশিষ্ট্যটা কি লিখেছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, এগুলো বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে বসতে পারে, মেইন ভার্ব হিসেবেও বসতে পারে। হ্যাঁ, আমি রেসপন্স করবো, আগে সব শোনেন, আমি সবসময় ব্যস্ত থাকি, তো আমি বাইরে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, ক্লাস নিতে হয়, আমি সবসময় ব্যস্ত থাকি, তো যার কারণে হয়তো আমি খেয়াল করিনি। আপনি আজকে আবার একটু নক দেন আপু, আমি অবশ্যই খেয়াল করব। হয়তো আপনি বাদ পড়ে গেছেন, সবাইটা খেয়াল করছি, আপনি হয়তো আপনার নামটা অনেক নিচেই পড়ে গেছে। আপনি যারা পান নেই, যারা আমার পিডিএফ পান নেই, তারা আবারও এই নাম্বারে আজকে ক্লাস শেষে এই নাম্বারে আবারও নক দেবেন। আজকে ইনশাল্লাহ যারা বাকি আছে সবাই পেয়ে যাবেন 01568948393। যারা এখনও পিডিএফ পাননি সবাই বা নক দিয়েছেন, কিন্তু আমি দেখতে পারিনি, হয়তো নিচে চলে গেছে, আমি খুঁজে পাবো না, কষ্ট করে আজকে একটু আবার নক দেবেন 01568948393। এই নাম্বারে আবারও একটু নক দিবেন। নক দিলে কিন্তু আমি আপনাদের ক্লিয়ারভাবে বুঝতে পারবো এবং দিয়ে দিব, ঠিক আছে। কেন আসে না? তাহলে এইটা লেখা শেষ করেন, এবারে লেখা শেষ করেন। যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে ডান লেখেন, যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে ডান লেখেন, যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে ডান লেখেন। এই যে এইটাই পেজ দেখেন, এই যে আশিকুর স্যার লেখা এইটাই, হ্যাঁ, এইটাতে আপনারা একটা ক্লিক দিয়ে রাখেন। আশিকুর স্যার ওইটা, হ্যাঁ, আশিকুর স্যার যেটা, ওইটাতে একটা ক্লিক দিয়ে রাখেন, ঠিক আছে।
স্যার বৈশিষ্ট্যগুলো আরেকটু বুঝে দেন। খেয়াল করেন, মোডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ এই ভার্বগুলো বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস্ট ফর্ম বসে। আর প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে কি হয়, প্রাইমারি অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব বাক্যে মেইন ভার্ব অক্সিলারি ভার্ব দুটো হিসেবে কাজ করতে পারে। ওকে ডান। তাহলে এবার আমরা এটা মুছে দিলাম। এইবার আমরা বিগত সালে পরীক্ষা এসেছে এরকম কয়েকটা কোশ্চেন আমি দিব, অক্সিলারি ভার্ব থেকে এসেছে, সেগুলো আপনারা একটু অ্যান্সার করেন। এবার পরীক্ষা শুরু। 1 নম্বর কোশ্চেন, নো ম্যান ক্যান লিভ, নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। অপশন এ হলো লিভস, অপশন বি লিভ, অপশন সি লিভড, অপশন ডি লিভিং, অপশন ডি লিভিং। বলেন অ্যান্সার কোনটা হবে? 2 নম্বর হলো, 2 নম্বরে দেন, হুইচ অন ইজ auxiliary, which one is used as auxiliary and main verb? Option A would, option B could, option C am, option C might. সবাই অ্যান্সার করতে থাকেন, সবাই অ্যান্সার করেন। I can the work। 4 নম্বর কোশ্চেন, I must there। বলেন এই দুটো অপশন খেয়াল করবেন আর এই দুটো বাক্য সঠিক কিনা। এই দুটি বাক্য দুইটি সঠিক কিনা, এই বাক্য দুটো সঠিক নাকি ভুল সেটা বলবেন। নিচের বাক্য দুটি সঠিক নাকি ভুল সেটা বলবেন। তাহলে নো ম্যান ক্যান লিভ অ্যালোন এই কোশ্চেনটা এসেছিল সিভিল সার্জন নিয়োগ পরীক্ষা 2024 সালে কিশোরগঞ্জ না কুমিল্লাতে। নো ম্যান ক্যান লিভ অ্যালোন এই কোশ্চেনটা এসেছিল কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষাতে। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অক্সিলারি এন্ড মেইন ভার্ব এই কোশ্চেনটা এসেছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ক্যাশ অফিসারে। নিচে 2 নম্বর কোশ্চেনটা এসেছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2010 সালে। অর্থাৎ এই কোশ্চেনটা হলো ক্যান একটা মডেল অক্সিলারি, এরপরে ভার্বের কোন ফর্ম বসে হুইচ ওয়ান ইজ ইউজড। এটা বলা হয়েছে নিচের কোন শব্দটি অক্সিলারি এবং মেইন ভার্ব দুইটি হিসেবে কাজ করতে পারে। নিচেরটা হলো কোন অক্সিলারি ভার্বটি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা হিসেবে কাজ করতে পারে। 5 নম্বর প্রশ্নটা লেখেন, আই অ্যাম এ স্টুডেন্ট। অ্যামটা কোন ভার্ব? 6 নম্বর বাক্য হলো আই অ্যাম গোয়িং টু মার্কেট, আই অ্যাম গোয়িং টু মার্কেট। বলেন এই অ্যামটা কোন ভার্ব? সবাই এই 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সবাই এই 6টা কোশ্চেন এখন হচ্ছে আমাদের পরীক্ষা হচ্ছে, এই 6টা কোশ্চেনের উপরে পরীক্ষা হচ্ছে, দেখি কে কোন অ্যান্সার করে। তাহলে আই অ্যাম এই স্টুডেন্ট, এই অ্যামটা কোন ধরনের ভার্ব? এই অ্যামটা কোন ধরনের ভার্ব? মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব সেটা বলতে হবে। আই মাস্ট বি দেয়ার, আই মাস্ট বি দেয়ার, আই মাস্ট বি দেয়ার। ওকে, অনেকেই কমেন্ট করছেন, কমেন্ট করতে থাকেন। 5 নম্বরে বলেছে মেইন ভার্ব। হ্যাঁ, ফারহানা ইয়াসমিন, চমৎকার চমৎকার চমৎকার। ফারহানা ইয়াসমিনের অ্যান্সারটা খুব চমৎকার হয়েছে। ওকে, 5 নম্বর আর 6 নম্বর দেখেন। তাহলে সবাই কমেন্ট করার পরে আমি এই ব্যাখ্যা করব। এই 6টা কোশ্চেন কিন্তু বিগত সালে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ওকে, তাহলে আমরা প্রথম কোশ্চেনে আসি। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। আমি বলেছি ক্যান একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে। দেখেন এইটা হলো বেস ফর্ম, এটা এস বাই এস প্রেজেন্ট ফর্ম, এটা বি3 ফর্ম, এটা আইনযুক্ত ফর্ম, এটা হবে না, তার মানে অ্যান্সার হবে বি।
তার মানে এখানে হবে লিভ। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, হ্যাঁ, ক্যান মডাল অক্সিলারি ভার্ব, এরপরে শুধুমাত্র বেস ফর্ম বসে। হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অক্সিলারি মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব হতে পারে, দুই ভার্ব হিসেবে কাজ করতে পারে, সেটা হলো প্রাইমারি অক্সিলারি। দেখেন শুধুমাত্র অ্যাম আছে, উড কুড মাইট এগুলো মডাল অক্সিলারি, এগুলো বসবে না, শুধুমাত্র কি হবে, অ্যাম হবে। এইটা কোশ্চেন। তারপর দেখেন আই ক্যান, দেখেন মোডাল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম, এই ক্যান কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। আপনি যদি ক্যানটা বাদ দেন, আই দা ওয়ার্ক, এখানে কিন্তু বাক্যে কোনো ভার্ব নেই, তাহলে এখানে হবে আই ক্যান গো দ্য, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান কি ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোন ফর্ম থাকতে হবে, বেস ফর্ম থাকতে হবে। আই মাস্ট দেয়ার না, আই মাস্ট গো দেয়ার, তার মানে মাস্ট একটা মোডাল অক্সিলারি, এরপরে মূল ভার্বের বেস ফর্ম বসতে হবে, কারণ মোডাল অক্সিলারি ভার্ব কখনো বাক্যে মেইন ভার্ব হতে পারে না। মোডাল অক্সিলারি ভার্ব কখনো বাক্যে মেইন ভার্ব হতে পারে না। ক্লিয়ার কিনা বলেন? এরপরে আসেন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ কি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, বলেন এই যে অ্যামটা, এই অ্যামটা হলো মেইন ভার্ব, কারণ এই বাক্যে কিন্তু কোনো আই অ্যাম এ স্টুডেন্ট, এই বাক্যে কিন্তু অ্যাম ছাড়া অন্য কোনো মেইন ভার্ব নেই। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো মেইন ভার্ব না থাকে, তখন ওই অক্সিলারি ভার্বটাই বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে। যদি অক্সিলারি ভার্ব ছাড়া বাক্যের দ্বিতীয় আর কোনো মেইন ভার্ব না থাকে, তাহলে ওই অক্সিলারি ভার্বটাই বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে, তার মানে অ্যামটা হলো ওই বাক্যের মেইন ভার্ব। আর দেখেন অ্যামের পরে 6 নম্বর বাক্যে অ্যামের পরে কিন্তু আরেকটা মেইন ভার্ব গোয়িং দেওয়া আছে, তার মানে এই অ্যামটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হবে। 6 নম্বর বাক্যে অ্যামটা অক্সিলারি ভার্ব, আর 5 নম্বর বাক্যে অ্যামটা হলো মেইন ভার্ব। 5 নম্বর বাক্যে অ্যামটা কোন ভার্ব, 5 নম্বর বাক্যে অ্যামটা হলো মেইন ভার্ব। কেন? কারণ এই বাক্যে অ্যামের পরে আর কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। 5 নম্বর বাক্যে অ্যাম ছাড়া অন্য কোনো ভার্ব দেওয়া নেই, যে কারণে এই বাক্যে অ্যাম হলো একটা কোন ভার্ব, অ্যাম হলো মেইন ভার্ব। আর 6 নম্বর বাক্যে দেখেন অ্যামের পরে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, যার জন্য এই অ্যামটা হবে অক্সিলারি ভার্ব, আর গোয়িংটা হবে কি মেইন ভার্ব। তাহলে সবাই লেখা শেষ, অ্যান্সার করা শেষ। আসেন এইবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। এবার আসেন প্রিন্সিপাল ভার্ব কোনটা, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, প্রিন্সিপাল অথবা কি মেইন ভার্ব, প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব কোনটা, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হলো বাক্যের একটা মাত্র ভার্ব থাকলে সেই ভার্বটা কি হিসেবে কাজ করে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে, সেই বাক্যের ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব, অথবা অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকে সেটা হলো প্রিন্সিপাল ও মেইন ভার্ব। তাহলে আমরা একটু লিখি, বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে, বাক্যে একটি মাত্র ভার্ব থাকলে সেটি প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব হবে। আবার 2 নম্বর, অক্সিলারি ভার্বের পরের ভার্বটি হবে প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, অথবা কি বলেন তো মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে আমাদের দুইটা বৈশিষ্ট্যের কথা মনে রাখতে হবে। অর্থাৎ কি বলেন, বাক্যে যদি একটা মাত্র ভার্ব থাকে, একটা মাত্র ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে সেইটা হবে মেইন ভার্ব। একটা মাত্র ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা হবে কি কোন ভার্ব, মেইন ভার্ব। আবার অক্সিলারি ভার্বের ঠিক পরে যদি কোনো ভার্ব থাকে সেটা হবে কি মেইন, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আবার দুই প্রকার, কি
প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দুই প্রকার, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর একটার নাম হলো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর কি একটা বলেন তো, আরেকটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সবাই লেখেন প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার। সবাই লেখেন প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি কি? ট্রানজিটিভ ভার্ব আর একটা কি বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। স্যার ইংরেজি ক্লাস কোন কোন দিন? স্যার ক্লাস রুটিনটা দিয়ে, হ্যাঁ ওকে দিব। এই তাহলে লেখেন প্রিন্সিপাল বা মেইন ভার্ব কোনটা? বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে সেটা হয় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, অথবা অক্সিলারি ভার্বের পরে যদি দুই ভার্ব থাকে তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যেমন আমি দুটো বাক্য লিখেছিলাম, আমি যদি বলি শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, এবার আমি বললাম শি ইজ রিডিং এ বুক, শি ইজ রিডিং এ বুক। খেয়াল করেন এই বাক্যে শি ইজ রিডিং এ বুক, এই বাক্যে প্রথম বাক্যে ইজের পরে কিন্তু অন্য কোনো ভার্ব নাই। তার মানে এই বাক্যে, এই প্রথম বাক্যে ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। শি ইজ এ গার্ল, এই বাক্যে ইজ কিন্তু মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। কেন? কারণ ইজের পরে অন্য কোনো ভার্ব নেই। আর পরের বাক্যে শি ইজ রিডিং এ বুক, দেখেন ইজের পরে আরেকটা রিডিং একটা মেইন ভার্ব আছে। তাহলে বাক্যে যদি মেইন ভার্ব থাকে তাহলে ওই বাক্যের আগে যে অক্সিলারি ভার্ব আছে ওইটা অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে। আর যদি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্বের বি ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব না থাকে সেক্ষেত্রে ওই অক্সিলারি ভার্বটাই হবে কোন ভার্ব? মেইন ভার্ব। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব কখনো বাক্যে মেইন ভার্ব হতে পারে না, শুধুমাত্র প্রাইমারি অক্সিলারি ভার্বই বাক্যে মেইন ভার্ব হতে পারে। ওকে, এবার আসেন ট্রানজিটিভ ভার্ব কোনটা আর ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? লেখেন ট্রানজিটিভ ভার্ব এর সংজ্ঞা লেখেন ভার্বকে কি অথবা কাকে, ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে নাউন অথবা প্রোনাউন পেলে বা পাওয়া গেলে সেটি ট্রানজিটিভ ভার্ব হবে। সেটি কোন ভার্ব হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। ট্রানজিটিভ ভার্ব হবে। লেখেন বাক্যের ভার্বকে, সবাই লেখেন বাক্যের ভার্বকে। স্যার ক্লাস কি রেকর্ড থাকবে নাকি ডিলিট করে দিবেন? না, ক্লাস কোনো ডিলিট হবে না। আর যদি এখান থেকে ডিলিটও হয়, ক্লাস ডিলিট হবে না। যদি ডিলিট হওয়ার কথা না, ডিলিট হবে না। তবে 1 মাস গেলে ডিলিট হয়ে যায় সাধারণত, ফেসবুক সে আইন করেছে। যদি ডিলিট হয়েও যায়, যদি ডিলিট করে দেয় ফেসবুক 1 মাস পরে ডিলিট সাধারণত করে দেয়। যদি ডিলিট করে দেয় তাহলে আপনারা দেখেন এই যে আমার আশিকুর স্যার নামে, আশিকুর স্যার আমি যে লিখেছি, আশিকুর স্যার নামে আমার একটা পেজ আছে। এইখানে আমি এই ক্লাসগুলো ডাউনলোড করে আবার পোস্ট করছি এবং এখানে আজীবন থাকবে। আশিকুর স্যার নামে যে পেজটা আমার আছে এই পেজে আজীবন রেকর্ড থাকবে। আপনারা চাইলে ওই পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। ওইখানে আমার শত ক্লাস আপনারা দেখতে পারবেন এবং এই যে ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে আশিকুর স্যার পেজে। আপনারা চাইলে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দেওয়া যায়, আসে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিলে পাওয়া যাবে। খেয়াল করেন বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেই ভার্বটি হবে ট্রানজিটিভ। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু বাই এ কার, বলেন আই ওয়ান্ট টু বাই এ কার। দেখেন আই ওয়ান্ট টু বাই এ কার, আমি যদি বলি আই ওয়ান্ট, আমি কি চাই?
টু বাই এ নিউ কার, আমি একটি গাড়ি কিনতে চাই। তাহলে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে নাউন বা প্রোনাউন যদি পাই, ওই নাউন বা প্রোনাউনটার নাম হবে কি অবজেক্ট। ওই নাউন বা প্রোনাউনটার নাম হবে অবজেক্ট, আর ওই ভার্বটার নাম হবে কি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে বলেন ভার্বকে কি অথবা কাকে, তাহলে আই ওয়ান্ট আমি চাই, আমি কি চাই, টু বাই এ কার আমি একটা গাড়ি কিনতে চাই, তার মানে আমি কি চাই। যদি ওই নাম্বারে নক দেওয়া না যায় তাহলে আরেকটা নাম্বার লিখে নেন 01937560547। এই নাম্বারটায় নক দিলেও পাবেন 01937560547, এই নাম্বারটাতে নক দিলেও পাবেন। যদি ওইটাতে না পাওয়া যায়, তাহলে এইটাতে নক দিবেন, ঠিক আছে। কোনটাতে বলেন তো 01937560547। যদি ওইটাতে না পাওয়া যায়, এইটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 09375600547, এই নাম্বারে নক দিলেও পাবেন। ওই লাস্টে 93 ওইটাতে না ঢোকে, তাহলে লাস্টে 47 এইটাতে আপনারা নক দিবেন, এটাতে পাবেন। তাহলে দেখেন আই ওয়ান্ট আমি কি চাই, আমি একটা গাড়ি কিনতে চাই, তাহলে এই ওয়ান্ট হলো ট্রানজিটিভ ভার্ব, কারণ কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি আমরা। এরপরে দেখেন আরও একটা বাক্য আমরা দেখি, আই লাভ হিম। বলেন আই লাভ হিম। যদি বলা হয় আই লাভ আমি কাকে ভালোবাসি, তাকে, দেখেন একটা প্রোনাউন পাওয়া গেছে। তাহলে আমি কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে, প্রোনাউন পাওয়া যায়, তাহলে ওই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আপনি উত্তর পান, তাহলে ভার্বকে যদি কি বা স্যার প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের পরীক্ষার ব্যবস্থা করলে ভালো হয়। ওকে, যদি পরীক্ষা দিতে চান, আমি যে বলছি আমার এই যে আশিকুর স্যার পেজ, এই যে আশিকুর স্যার পেজ, এখানে নিয়মিত ফ্রি ক্লাস পরীক্ষা হয়। আপনারা আশিকুর স্যার পেজে অ্যাড হইতে পারেন। এখানে আমার প্রতিদিন ফ্রি ক্লাস এবং ফ্রি কী হয় বলেন তো, ফ্রি ক্লাস হয় এবং ফ্রি পরীক্ষা হয়। আপনারা চাইলে আমার এখানে ফ্রি ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারেন। কোথায় বলেন তো, আমি সেই লিঙ্কটা দিচ্ছি। এইখানে প্রতিদিন ফ্রি ক্লাস পরীক্ষা হয়। এই যে আশিকুর স্যার নামে যে পেজটা, এই পেজে দেখেন আমি পোস্ট দিয়েছি, ওইখানে একটা লাইক ফলো দিয়ে রাখেন। ওইখানে কিন্তু প্রতিদিন ক্লাস, ফ্রি ক্লাস এবং পরীক্ষা সব কিছু হয়, হাজার হাজার পোস্ট করা হয়, পিডিএফ দেওয়া হয়। হ্যাঁ, তাহলে দেখেন আই লাভ হিম আমি তাকে ভালোবাসি, কাকে, তাহলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অবজেক্ট। আর এইবার আমরা লিখব ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা লিখব। ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা লেখা শেষ, এবার ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা লিখব। লেখেন ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা লিখেন। ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা কি, ভার্বকে কোথায় কখন কেন কিভাবে, ভার্বকে কোথায় কখন কেন কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে অ্যাডভার্ব পেলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব, বা সেই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন তাহলে ইনট্রানজিটিভ, দেখেন ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, ভার্বকে কোথায় কখন কেন কিভাবে। লেখেন ভার্বকে কোথায় কখন কেন কিভাবে, কোনো ভার্বকে কোথায় কখন কেন কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করে যদি উত্তর হিসেবে কোনো অ্যাডভার্ব পান, তাহলে ওই ভার্বটার নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওই ভার্বটার নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। ওই ভার্বটির নাম হবে কি বলেন তো, ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ওকে, আমরা পেজে আমার প্রতিদিন পরীক্ষা হয়, আমি
তাহলে আগের যে টপিক আছে কালকের থেকে আমি আশিকুর স্যার পেজে প্রতিদিনই ফ্রি পরীক্ষা নিব, অর্থাৎ 1 নম্বর লেকচার থেকে। ওকে, তাহলে আসেন আমরা ইনট্রানজিটিভ ভার্বটা শিখে নেই। ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আবার আবার যদি ভার্বের পরে ভার্বের পরে ভার্বের পরে কোনো কিছু ভার্বের পরে কোনো কিছু ভার্বের পরে কোনো কিছু ভার্বের পরে কোনো কিছু না থাকলেও না থাকলেও না থাকলেও সেটি না থাকলেও সেটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। না থাকলেও সেটি ইনট্রানজিটিভ ভার্ব হবে। ইনট্রানজিটিভ ভার্ব হবে। না থাকলেও সেটি কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। খেয়াল করেন, এই 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 সংজ্ঞাটা সবাই লিখে নেন, সংজ্ঞাটা খাতায় লেখেন সবাই। সবাই খাতাটা লেখে সংজ্ঞাটা লেখেন। দেখেন, ইনট্রানজিটিভ ভার্ব হলো ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে অ্যাডভার্ব পেলে ওই ভার্বটির নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। অথবা ভার্বের পরে কোনো কিছু নাই, ভার্বের পরে কিচ্ছু নাই, ভার্বের পুরা জায়গাটা ফাঁকা, তাহলে সেই ভার্বটির নাম হবে কি? ইনট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ক্লাসের শেষে 10 মিনিট লেখা শেষ, এই সংজ্ঞাটা লেখা শেষ কিনা বলেন? যদি সংজ্ঞা লেখা শেষ হয় এবার উপর একটা পরীক্ষা হবে, কোশ্চেনগুলো আমি লিখছি, সবাই পরীক্ষা দেন। এগুলো সব বিগত সালে কোশ্চেন। বয় পরীক্ষা দেন সবাই। দ্য বয় রাইটস এ লেটার। দ্য বয় রাইটস এ কি বলেন তো? লেটার। এই রাইটসটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব বলেন? তারপরে মাদার লাভস মি, বলেন লাভসটা কোন ধরনের ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? 3 নম্বরে লেখেন ফায়ার বার্নস। বার্নসটা কোন ধরনের? BURNS, বার্নস কোন ধরনের ভার্ব? তারপর লেখেন মাদার লাভসটা কোন ধরনের ভার্ব? 5 নম্বরে লেখেন দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। তাহলে এই 5টা বাক্য দেখেন, যদি ট্রানজিটিভ ভার্ব হয় সংক্ষেপে টি লিখবেন, যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় সংক্ষেপে আই লিখেন। ট্রানজিটিভের পুরা বানানটা লেখা লাগবে না, ইনট্রানজিটিভের পুরা বানানটা লেখা লাগবে না। ট্রানজিটিভ হলে টি, ইনট্রানজিটিভ হলে শুধু আই লেখেন। তাহলে এই 5টা কোশ্চেন প্রাইমারি নিবন্ধন, BCS সহ সকল পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন সহ সকল পরীক্ষায় বারবার করে এসেছে। দ্য বয় রাইটস এ লেটার, রাইটসটা কোন ভার্ব? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? মাদার লাভস মি, লাভসটা কোন ধরনের ভার্ব? ফায়ার বার্নসটা কোন ধরনের ভার্ব? মাদার লাভসটা কোন ধরনের ভার্ব? দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, ওপেনটা কোন ধরনের ভার্ব? আমি আবারও বলি, আগে বাক্যের ভার্বকে প্রশ্ন করবেন যে কি বা কাকে দিয়ে। যদি উত্তর হিসেবে আপনারা কোনো নাউন বা প্রোনাউন পান সেটা হবে ট্রানজিটিভ ভার্ব, আর অর্থাৎ নাউন বা প্রোনাউন মানেই হলো অবজেক্ট এখানে। আর যদি দেখেন যে ভার্বের পরে কিছু নাই, ভার্বের পরে খালি জায়গা, ওইটা ইনট্রানজিটিভ ভার্ব। অথবা ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি মনে করি সবাই এই 5টা বাক্য পারবেন। এগুলো সব বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষা করছেন। ওকে, আচ্ছা লেখার সময় দিব, সমস্যা নেই। আচ্ছা আর একটু ধীরে পড়াবো, সমস্যা নেই, লেখেন। আমি সময় দিলাম। এই 5টা কোশ্চেন সবাই হওয়া চাই আমি। এই 5টা কোশ্চেন চাকরি পরীক্ষাতে এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। সবাই এই 5টা কোশ্চেন অ্যান্সার করেন। দাগ দেওয়া ভার্বটা কি ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ হবে? সবাই একটু খেয়াল করেন। আমি আবারও বলছি, বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওইটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর না পেলে, যদি কোথায়, কখন, কেন, কিভাবে এই 4টা দিয়ে প্রশ্ন করলে উত্তর পান, অথবা ভার্বের পরে কিচ্ছু নাই, একবারে ফাঁকা জায়গা, তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব।
সবাই যদি শেষ হয়ে থাকে তাহলে ডান ডান লিখবেন, যদি সবাই অ্যান্সার করা শেষ হয়ে যায় তাহলে ডান লিখবেন, সবাই অ্যান্সার করা যদি শেষ হয়ে যায় তাহলে সবাই ডান লিখবেন। আর প্রতিদিনের ক্লাস আপনারা নোট করে পেজে গ্রুপে পোস্ট করবেন, যেন পরবর্তীতে যারা ক্লাস মিস করেছে তারা এগুলো দেখতে পারে। পুরা ক্লাসটা নোট করে কেউ না কেউ আপনারা পোস্ট করবেন ব্যাখ্যাটা। ওকে, তাহলে যাদের শেষ হয়ে গেছে ডান লিখবেন, যাদের শেষ হয়নি তারা অ্যান্সার করবেন। ডান লেখার পরে আমি এবার অ্যান্সার করা শুরু করব। সমস্যা নেই, আমি আর একটু ধীরে ধীরে বলবো, বেশি দ্রুত বোঝাবো না, আর একটু ধীরে ধীরে বলবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন, দ্য বয় রাইটস, আমি বললাম বালকটি লেখে, রাইটস মানে কি লেখা, তাহলে বালকটি লেখে, বালকটি কি লেখে, একটা চিঠি লেখে, তার মানে এটা হলো একটা অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, সংক্ষেপে টিভি। তাহলে যে ভার্বকে কি বা কাকে, দ্য বয় রাইটস, বালকটি লেখে, বালকটি কি লেখে, বালকটি একটি চিঠি লেখে, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওইটা হবে অবজেক্ট, আর ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, মা ভালোবাসে, মাদার লাভস, মা ভালোবাসে, মা কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে কোন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। মা ভালোবাসে, মা কাকে ভালোবাসে, মা আমাকে ভালোবাসে, তাহলে এখানে আমাকে ভালোবাসে, তাহলে এই যে মিটা এটা হলো অবজেক্ট, এটা হলো কি বলেন তো, এটা হলো অবজেক্ট। আর এই ভার্বটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব মানে টিভি, এই ভার্বটার নাম হলো কি, এই ভার্বটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব মানে কি টিভি, টিভি। বলেন মাদার লাভস, মা হাসে, ভাই এরপরে কোনো কিছু নেই মানে আমার দেখার দরকার নেই, এটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে কোনো কিছু নেই মানে এটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব, আমার অত ভাবার দরকার নেই। যে ভার্বের পরে কিছু নেই, ফাঁকা জায়গা, ও ভার্বকে আপনার কি বা কাকে দিয়ে প্রশ্ন করার কোনো দরকার নেই, ওইটা আপনি নিশ্চিত অ্যান্সার করছেন, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পরে কিছু নেই, একবারে ফাঁকা জায়গা, ওখানে আপনার ওই কি বা কাকে, কোথায়, কখন, এগুলো দ্বারা প্রশ্ন করার দরকার নেই, আপনি নিশ্চিত অ্যান্সার করবেন কোনটা, ইনট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন 5 নম্বর, দ্য ডোর ওপেনড অটোমেটিক্যালি, প্রশ্ন করেন দরজাটি খুলে গিয়েছিল, দরজাটি কি খুলে গিয়েছিল, হয় না। যদি বলি দরজাটি কাকে খুলে গিয়েছিল তাহলেও হয় না। দেখেন দ্য ডোর ওপেনড, ওপেন, দরজাটি কি খুলে গিয়েছিল, উত্তর হয় না। দরজাটি কাকে খুলে গিয়েছিল, উত্তর হয় না। যদি বলি দরজাটি কিভাবে খুলে গিয়েছিল, স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে, অটোমেটিক্যালি, তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা এটা কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে এটা হবে একটা অ্যাডভার্ব, তাহলে এটা হবে কি বলেন তো, একটা অ্যাডভার্ব। আর এই ভার্বটার নাম হবে ইনট্রানজিটিভ, তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আর কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, অথবা ভার্বের শেষে কিছু না থাকলেও সেটা হবে কি ইনট্রানজিটিভ ভার্ব। এখন আপনারা বলেন যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এই ব্যাখ্যাটা, প্রশ্নের ব্যাখ্যাটা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন নাকি কারো কোনো সমস্যা আছে, কেউ একটু কমেন্টে জানান। হ্যাঁ, ভার্বের পরে কিছু না থাকলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। বলেন এবার এইটুকু বোল্ডে যা বুঝিয়েছি এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা, নাকি আর বোঝানো লাগবে? যদি ক্লিয়ার হয় তাহলে লেখেন ক্লিয়ার, যদি ক্লিয়ার না হয় তাহলে বলেন যে আমি কোন নাম্বারটাতে সমস্যা আছে সেই নাম্বারটা আবার বুঝাবো। ওকে, 30 সেকেন্ডের ভিতরে বলেন ক্লিয়ার নাকি কোনোটা সমস্যা আছে। হ্যাঁ, ডান। সবাই একটু কমেন্ট করেন যে ক্লিয়ার কি না। আপনি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওটা ট্রানজিটিভ, উত্তর না পেলে কোথায়, কখন, কেন, কীভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ওইটা অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হলে অ্যাডভার্বের আগে যে ভার্বটা থাকে ওইটার নাম ইনট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের পরে কোনো কিছু না থাকলেই ওইটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে সবাই যখন বুঝছেন তখন আমরা পরবর্তী রুলে চলে যাই। এরপরে আসেন, এরপরে আমরা শিখব ফ্যাক্টেটিভ ভার্ব। লেখেন ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, FACTITIVE, লেখেন ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব, সবাই লেখেন ফ্যাক্টেটিভ ভার্ব, সবাই খাতা লেখেন ফ্যাক্টেটিভ ভার্ব, FACTITIVE, ফ্যাক্টেটিভ ভার্ব।
সবাই, হ্যাঁ। জান্নাতুল তায়েবা বলছে থ্যাংক ইউ স্যার। ওকে, ফ্যাক্টেটিভ ভার্ব, হ্যাঁ। আপনি ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ভেরি নাইস, ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ, ভালো লাগলো শুনে। আমার পড়ানো সুন্দর নাকি আমি সুন্দর? আমি সুন্দর না, আমার পড়ানো সুন্দর। হ্যাঁ, আমি কিন্তু সুন্দর না, বলতে হবে স্যার আপনার পড়ানোটা খুব সুন্দর। ঠিক আছে, বলতে হবে স্যার আপনার পড়ানোটা খুব সুন্দর, আমি তো সুন্দর না। শিরোনাম দেন ফ্যাক্টেটিভ ভার্ব, শিরোনাম দেন ফ্যাক্টেটিভ ভার্ব। আমার ক্লাস যদি সুন্দর লাগে তাহলে আমার ওই আশিকুর স্যার পেজে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন। আমার এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আছে আশিকুর স্যার পেজে, ওইখানে পাবেন। ফ্যাক্টেটিভ ভার্ব সংজ্ঞা লেখেন, সংজ্ঞা লেখেন। ফ্যাক্টেটিভ ভার্ব হলো যে ভার্বের, যে ভার্বের পরে, যে ভার্বের পরে একটি, ফ্যাক্টেটিভ ভার্বের সংজ্ঞা লেখেন, যে ভার্বের পরে একটি অবজেক্ট, অবজেক্ট থাকা সত্ত্বেও, খুব সুন্দর করে লেখেন, এখান থেকে কোশ্চেন আসে খুব বেশি পরিমাণে। আপনিও সুন্দর, আমি সুন্দর, কোহিনুর আক্তার বলছে আপনিও সুন্দর, নাইস ক্লাস, আপনিও সুন্দর, পড়ানোটাও সুন্দর, ঘাড় তাড়া মিম। মিম ঘাড় তাড়া কেন মিম? ও মিম তুমি ঘাড় তাড়া কেন? ওকে, কি বলছেন দেখি? সৌরভ বলছে কেউ আবার ক্রাশ খাইয়েন না স্যারের উপর। আরে আল্লাহ। ওকে আসেন, ফ্যাক্টেটিভ ভার্ব হলো যে ভার্বের পরে আরেকটি, যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকে, থাকা সত্ত্বেও। এই গাজীপুরে কেউ আছেন? এখানে কি গাজীপুরে বাড়ি কেউ আছেন? কালকে আমি গাজীপুর যাব, আমি কালকে গাজীপুরে যাব। কেউ গাজীপুরে আছেন কিনা এখানে বলেন? কেউ গাজীপুর আছেন কিনা? আমি কালকে গাজীপুর যাব সকালে। ওকে, তাহলে যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও, যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের, বাক্যের অর্থ, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে, বাক্যের অর্থ সম্পূর্ণ করতে আরও একটি, আরও একটি ওয়ার্ডের, আরও একটি ওয়ার্ডের, আরও একটি ওয়ার্ডের প্রয়োজন হয়, আরও একটি ওয়ার্ডের প্রয়োজন হয়, তাকে তাকে আরও একটি ওয়ার্ডের প্রয়োজন হয় সেই ভার্বকে, সেই ভার্বকে, সবাই লেখেন, সেই ভার্বকে, সেই ভার্বকে ফ্যাক্টেটিভ, সেই ভার্বকে ফ্যাক্টিটিভ, ফ্যাক্টিটিভ ভার্ব বলে। সেই ভার্বকে কি বলে? ফ্যাক্টেটিভ ভার্ব বলে। আপনারা কি ফ্যাক্টেটিভ ভার্ব আগে করেছেন? স্যার আপনি অনেক ভালো করে বুঝান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেডিনিক্স। ওকে, যদি ভালো করে স্যার রাজশাহীতে কবে আসবেন? অনুরাধা পাল মনে হয় রাজশাহীতে থাকে, রাজশাহীতে থাকে, রাজশাহীতে যা গেলে জানাবো। কালকে আমি থাকবো গাজীপুরে, ঠিক আছে? কালকে আমি থাকবো গাজীপুরে, এরপরে মানিকগঞ্জে যাব কালকের পরে, আবার কয়েকদিন পরে আর কি। যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে আরও একটি ওয়ার্ডের প্রয়োজন হয়, সেই ভার্বকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। লিখছেন? খেয়াল করেন, আমি যদি বলি উই ইলেক্টেড, উই ইলেক্টেড হিম, উই ইলেক্টেড হিম, দেখেন আমি যদি বলি উই ইলেক্টেড হিম, এই উই ইলেক্টেড হিম বলার পরে এরপরে কিন্তু অতিরিক্ত মাধ্যমে কবে ছেলেটা জানি, উই ইলেক্টেড হিম, দেখেন আমরা কি করি, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছি। উই ইলেক্টেড হিম, গাজীপুর চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তাতে উই ইলেক্টেড হিম। আমি গাজীপুরে ক্লাস নিই, ওরাকলে ক্লাস নিতে যাই, ওরাকল বিসিএস কোচিংয়ে আমি ক্লাস নিতে যাই গাজীপুরে। হ্যাঁ, দেখেন উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। বলেন তো এই বাক্যের অর্থ পরিপূর্ণ হয়েছে নাকি কিছু জানার আশঙ্কা থেকে গেছে? বলেন তো। উই ইলেক্টেড হিম। স্যার আপনার পড়ানোর স্টাইল অনেক সুন্দর, থ্যাংক ইউ কোহিনুর আক্তার। যদি সুন্দর লাগে আমার ক্লাস বোঝানোর, তাহলে আমার আশিক স্যার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে রাখেন, নিয়মিত ক্লাস পাবেন। উই ইলেক্টেড হিম,
আমরা তাকে নির্বাচিত করেছিলাম। দেখেন আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমি এখানে ক্যাপ্টেন প্রাইম মিনিস্টার অথবা মেম্বার অথবা প্রেসিডেন্ট কিছু একটা না লিখব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আমি যদি বলি যখন কোনো ভার্বের দুটি অংশ থাকে এবং দুটি অংশের একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। সংজ্ঞাটা একটু আপনি ঘুরিয়ে বলেছেন ভাই, অত ঘুরানো পেঁচানো দরকার নেই, আপনি মনে রাখতে পারলে ভালো। কিন্তু আমরা সবাই শিখব যে ভার্বের পরে একটি অবজেক্ট থাকা সত্ত্বেও মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না বা যা বুঝতে চাচ্ছি সেটা ক্লিয়ার হয় না, তখন আরেকটা অর্ডার প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। আপনি যেটা লিখেছেন সমস্যা নেই, যে যেভাবে বুঝেন সমস্যা নেই, যার যেভাবে, কিন্তু আমি সহজটা বোঝানোর চেষ্টা করব সবাইরে। খেয়াল করেন, উই ইলেক্টেড হিম, আমরা তাকে কি নির্বাচিত করলাম, এটা কিন্তু একটা আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। আমরা যদি বলি উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন অথবা উই ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার অথবা উই ইলেক্টেড হিম মেম্বার অথবা উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, যে কোনো একটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার বাক্যের অর্থ পরিপূর্ণ হচ্ছে, এখানে অপূর্ণতা থাকছে না। তাহলে এটা হলো, দেখেন এই যে অতিরিক্ত যে ওয়ার্ডটা নিয়েছি, এই ওয়ার্ডটা নেওয়ার জন্য আমার এই ভার্বটার নাম হয়ে গেছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ কি বলেন তো? ফ্যাক্টেটিভ ভার্ব। এরকম কতগুলো ফ্যাক্টেটিভ ভার্ব আছে, যেমন ইলেক্টেড, লিখেন ইলেক্টেড, সিলেক্টেড, নমিনেটেড, called, named, we elected, selected, nominated, called, name, এইগুলোই লিখলে হবে। তাহলে এই ভার্বগুলোকে বলা হয় কোন ধরনের ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। কারণ এই ভার্বগুলোর পরে কিন্তু একটা অবজেক্ট বসাইলে মনের আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না, আরও একটা ভার্বের সাহায্য নিতে হয়, সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন ইলেক্টেড, সিলেক্টেড, নমিনেটেড, কল্ড, নেমড, মেড। আরও একটা ভার্ব আছে মেড। আমরা এখানে বলতে পারি উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা এখানে বলতে পারি উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। দেখেন এই ইলেক্টেডের জায়গায় আমরা যে কোনো ভার্ব বসাতে পারি। তাহলে উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, উই নমিনেটেড হিম ক্যাপ্টেন, উই কল্ড হিম ক্যাপ্টেন, উই নেমড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। তার মানে এই ইলেক্টেডের জায়গায় আমরা এখানে যে ভার্বগুলো লিখেছি এর যে কোনোটা যদি আপনি বসান তাহলেও সঠিক, শুধু এই ইলেক্টেডই বসবে তা না, ইলেক্টেডের জায়গায় সিলেক্টেড, নমিনেটেড, কল্ড, নেম, মেড এর যে কোনোটা বসানো যাবে, এবং যেটাই বসান না কেন আপনার বাক্যের অর্থ পরিপূর্ণ হবে। তাহলে এই ভার্বগুলোকে বলা হয় কি বলেন তো? ফ্যাক্টেটিভ ভার্ব। বলেন এই ভার্বগুলোকে কি বলা হয় বলেন তো? ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে ফ্যাক্টেটিভ ভার্ব ক্লিয়ার কিনা? ফ্যাক্টেটিভ ভার্ব ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু ডান লিখবেন। ফ্যাক্টেটিভ ভার্ব যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু ডান লিখবেন। ফ্যাক্টেটিভ ভার্ব যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডান লিখবেন। হ্যাঁ, এইখানে ইলেক্টেডের জায়গায় সিলেক্ট, নমিনেট, কল্ড, নেম, মেড যে কোনোটা বসতে পারে, যে কোনোটা বসলে বাক্যের অর্থ পরিপূর্ণ হবে। তাহলে বলেন ডান লেখেন, যদি ফ্যাক্টেটিভ ভার্ব ক্লিয়ার হয় ডান লেখেন, এরপর আমরা আরেকটা ভার্বে যাব। ফ্যাক্টেটিভ ভার্ব যদি ক্লিয়ার হয় একটু ডান লেখেন। ফ্যাক্টেটিভ ভার্ব যদি ক্লিয়ার হয় তাহলে সবাই একটু ডান লিখবেন। ফ্যাক্টেটিভ ভার্ব যদি ক্লিয়ার হয় সবাই একটু ডান লিখবেন, তারপর আমরা পরবর্তী ভার্বে যাব। ওকে, ডান। ম্যাথ ক্লাস কখন হবে এটা জাকির স্যার বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। এটা ম্যাথ ক্লাস নেবে জাকির স্যার, আমি নেব ইংলিশ ক্লাস। জাকির স্যার ম্যাথ ক্লাস কখন নেবে এটা স্যারই বলতে পারবে, আর ইংলিশ ক্লাস কখন নিব এটা আমি বলতে পারবো। ঠিক আছে, আমি ম্যাথ ক্লাসের ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ম্যাথ ক্লাস তো আমি নিব না, ম্যাথ ক্লাস নিবে জাকির স্যার। আমি ম্যাথের এক্সপার্ট না, ম্যাথের এক্সপার্ট হচ্ছে জাকির স্যার। আমি হচ্ছে আই এম ফ্রম গাজীপুর, শাম্মী আক্তার। আমি কালকে গাজীপুরে থাকবো। ওকে, এইগুলো আসেন কগনেট ভার্ব। কগনেট, এবার লেখেন কগনেট ভার্ব। এবার লেখেন কগনেট ভার্ব। কগনেট ভার্ব হলো
দেখেন বাক্যের ভার্ব ও অবজেক্ট যদি একই মূল থেকে উৎপন্ন হয় তখন তাকে কগনেট ভার্ব বলে। বাক্যের ভার্ব ও অবজেক্ট একই মূল থেকে উৎপন্ন হলে ওই ভার্বকে বা সেই ভার্বকে সেটা লেখেন। বাক্যের ভার্ব ও অবজেক্ট একই ধাতু থেকে বা একই মূল বা একই ধাতু, একই মূল অথবা কি বলেন তো একই ধাতু থেকে যদি উৎপন্ন হয় তখন তাকে বলা হয় কগনেট ভার্ব। একটু কম পড়াতে হবে। গাজীপুর না, নিয়মিত না, মাঝে মাঝে যাওয়া হয়। যেই ভার্ব না, এটা আসে এখান থেকে কয়েকটা কোশ্চেন এসেছে, আমি লিখে দেখাচ্ছি, খেয়াল করেন। কগনেট ভার্ব হলো বাক্যের ভার্ব এবং অবজেক্ট যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় কগনেট ভার্ব। খেয়াল করেন কগনেট ভার্বটা কি, আই ড্রিমড এ গুড ড্রিম, I dreamed a good dream, he ran a race, I slept a sound sleep, খেয়াল করেন। তাহলে এইখানে এই তিনটা বাক্য কিন্তু বিগত সালে পরীক্ষায় এসেছে। দেখেন এই যে কগনেট ভার্ব থেকে বিগত সালে এই তিনটা কোশ্চেন এসেছে। দেখেন এই যে ড্রিম, এই ড্রিম আর ড্রিমড একই মূল থেকে। ড্রিমের পাস্ট ফর্ম ড্রিমড বলেন রেস, র্যান, এবং স্লিপ এর পাস্ট ফর্ম হলো স্লেপ। তাহলে এই দেখেন অবজেক্ট এবং ভার্ব একই বাক্যের অবজেক্ট এবং ভার্ব যখন একই ধাতু থেকে বা একই ওয়ার্ড থেকে উৎপন্ন হয় তখন সেটাকে বলা হয় কগনেট ভার্ব। কি কগনেট ভার্ব। আজকে যদি ইংলিশ ম্যাথ ক্লাসও আছে তাহলে সমস্যা নেই, আমি তাহলে এখনই ক্লাস শেষ করে দিব, কারণ আপনাদের ম্যাথ ক্লাসের জন্য একটু বিশ্রামের দরকার আছে। দেখেন তাহলে ড্রিমটা হলো ড্রিম, বলেন এই ড্রিম থেকেই কিন্তু ড্রিম শব্দটার উৎপত্তি, এখানে রেস থেকে কিন্তু র্যান শব্দটার উৎপত্তি, এখানে স্লিপ থেকে কিন্তু স্লেপ। তাহলে স্লিপ থেকে স্লেপ শব্দটির উৎপত্তি হয়েছে। বাংলাতে এগুলো সমধাতুজ ক্রিয়া। হ্যাঁ, এই কগনেট ভার্ব মানে হলো সমধাতুজ ক্রিয়া। দেখেন একই ধাতু থেকে এই ক্রিয়াটা উৎপন্ন, একই ধাতু থেকে উৎপন্ন। তার মানে এই দুটো একই ধাতু থেকে এসেছে, এই দুটো একই ধাতু, এই দুটো একই ধাতু থেকে এসেছে। তাহলে কগনেট ভার্ব হলো সমধাতুজ ক্রিয়া। এখান থেকে এই তিনটা কোশ্চেন বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, আপনাদের ইনশাল্লাহ এখান থেকে রিপিট হবে। সমধাতুজ ক্রিয়া, কি বলেন তো? সমধাতুজ ক্রিয়া। তাহলে কগনেট ভার্ব অর্থ সমধাতুজ ক্রিয়া, বাক্যের অনুরাধা বা ব্রিলিয়ান্টও হতে পারে। তাহলে সমধাতুজ ক্রিয়া বাক্যের ভার্ব এবং অবজেক্ট একই ধাতু থেকে উৎপন্ন হলে সেটাকে বলা হয় কগনেট ভার্ব। আর দেখেন আই ড্রিমড এ গুড ড্রিম, হি র্যান এ রেস, আই স্লিপড এ সাউন্ড স্লিপ, এই তিনটা বাক্যই কগনেট ভার্ব থেকে বিভিন্ন পরীক্ষা এসেছে এবং বারবার রিপিট হয়। যদি কারোর মানে বেশি না পড়েন, এই তিনটা প্রশ্ন মুখস্থ করেন, এই তিনটার ভিতরে ইনশাল্লাহ আপনাদের কমন আসবে। এখন আমি কি আজকে আর পড়াবো নাকি এখানেই শেষ করব? কারণ আপনাদের 10টা বার ক্লাস আছে। বলেন আমি কি আর কোনো ভার্ব শুরু করব নাকি এখানে শেষ করব আজকে? স্যার যদি এখানে, হ্যাঁ ভার্ব তো এখনও আছে, নন ফাইনিট ভার্ব আমরা আসিনি। আমরা আজকে ফাইনিট ভার্ব আলোচনা করলাম, নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল,
ওইটা আমাদের পরে ক্লাসে হবে। এটা হয়তো কালকে ক্লাস নাও হইতে পারে, এর পরের দিন হবে। যদি যেদিন হয় আমি ফেসবুকে পোস্ট দিব, গ্রুপে পোস্ট দিয়ে জানিয়ে দিব যে কবে ক্লাস হবে। এর পরে ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এর পরে হবে নন ফাইনিট ভার্ব, জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই ক্লাসটা আগামী ক্লাসে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং এই ক্লাসটা কেউ বাদ দেবেন না। এইবার বলেন কার কোন প্রশ্ন আছে। আর সামনে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পড়াবেন। হ্যাঁ, জেরান্ড পার্টিসিপল আগামী ক্লাসে পড়াবো, কারণ ওইটা অল্প সময় হবে না, একটু ডিটেলস পড়াতে হবে। এই জন্য ওইটা জেরান্ড পার্টিসিপলটা আমি ফুল একটা আলাদা ক্লাস নিব কালকে অথবা তারপরের দিন, যেদিন আমি ক্লাস নিই সেটা হবে নন ফাইনিট ভার্ব, ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপলের উপরে। ওকে, এখন কোশ্চেন, কার কি কোশ্চেন আছে কমেন্টে জানান, আমি কোশ্চেনগুলো অ্যান্সার করব। কার কি কোশ্চেন আছে সেটা ক্লাস শেষ, আমি আর কোনো ক্লাসে আর কিছু পড়াচ্ছি না আজকে এখানে। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড পাবো কই? ক্লাসগুলো রেকর্ডেড পাবেন যদি আপনারা এখানে ডিলিট হয়ে যায়। ক্লাসটা কোথায় পাবেন আমি আপনাদেরকে জানাচ্ছি। ক্লাসটা আপনারা এই যে আমি একটা পোস্ট দিচ্ছি দেখেন, আশিকুর স্যার, এইখানে আপনারা সবাই লাইক ফলো দিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন, তাহলে এখানে আপনারা সব পাবেন আর কি। হ্যাঁ, আর পিডিএফের জন্য আপনারা নক দিবেন 01568948393 অথবা 01937560547। এই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা নক দিয়ে এখনই ক্লাস শেষে নক দিবেন। আমি আজকে রাত্রেই অথবা কালকে সকালের ভিতরে আমি যতগুলো পিডিএফ আছে আমি সবগুলো পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, এই 01568948393 অথবা 09375605547 এই দুটো নাম্বারে যে কোনো একটাতে নক দিয়ে বলবেন পিডিএফ চাই, আমি পিডিএফ দিয়ে দিব, ফ্রি পিডিএফ। আজকে আমি মাস্টার গাইড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বইয়ের পিডিএফ দিয়ে দেবো আজকে রাত্রে অথবা কালকে সকালে। ক্লাস আমি 20টা বলেছি, কিন্তু ক্লাস আপনাদের শেষ করতে করতে 30টা হয়ে যাবে, কারণ ভার্বের উপরে একটা ক্লাস নিলে হবে না। ভার্বের আজকে প্রথম ক্লাস নিয়েছি, আগামীকাল বা তারপরের দিন ভার্বের দ্বিতীয় ক্লাস হবে। ক্লাস 20টা বললেও দেখবেন যে শেষ পর্যন্ত ক্লাস 30টার উপরে চলে যেতে পারে। হ্যাঁ, আমার জান্নাত বলেছে আপনি অনেক সুন্দরভাবে ক্লাস করেন, থ্যাংক ইউ, ভালো লাগলো বোন। তাহলে এই দুটো নাম্বারে আপনারা এখনই নক দিয়ে রাখেন। এই দুটো নাম্বারে নক দিলে আমি আপনাদেরকে পিডিএফ ফ্রি দিয়ে দিব। যে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার বই, নোট, শিট, পিডিএফ সব ফ্রি। একটাও বই টাকা দিয়ে শুধু 500-1000 টাকা দিয়ে একটা বই কেনার কারোর দরকার নেই। ঠিক আছে, কারোর টাকা দিয়ে বই কেনা লাগবে না, সবাই ফ্রি দেবো। এই নাম্বারে এখনই সব হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। কারোর কোনো সাফিক্স প্রিফিক্স যুক্ত নাউনগুলো, অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ানোর সময় যদি সাফিক্স নাউনগুলো হয়ে যায় তখন সাফিক্স লিখে দিয়েছিলেন, সাফিক্সগুলো আমি লিখে দিয়েছিলাম, সাফিক্সগুলো নাই নাকি আপনি একটু ক্লিয়ার করে বলেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন যে সাফিক্সের ব্যাপারে আপনি কী বলতে চাচ্ছেন। যদি আপনি মিস করে থাকেন আমি ওই সাফিক্স প্রিফিক্সগুলো আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফগুলো আপনার পেজে দিয়েন। হ্যাঁ, পিডিএফগুলো দিব, যদি কেউ না পান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। মডেল অক্সিলারি ভার্ব পড়াবো। মডেল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য বলুন। মডেল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্য হলো মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা বৈশিষ্ট্য হলো মডেল অক্সিলারি ভার্ব বাক্যে কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। এই দুইটা বৈশিষ্ট্যই মডেল অক্সিলারি ভার্বের, আপনি মনে রাখলেই চলবে। মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি ভার্বের পরে প্রিফিক্স, ভাই নাউনের জন্য কোনো প্রিফিক্স নাই, এই জন্য আমি দেই নাই। নাউনের জন্য কোনো প্রিফিক্স নাই, নাউনের জন্য কোনো প্রিফিক্স নাই, নাউনের জন্য শুধু সাফিক্স আছে, এই জন্য নাউনের প্রিফিক্স লেখা হয়নি। নাউন চেনার জন্য পৃথিবীতে কোনো প্রিফিক্স নাই, শুধু সাফিক্স আছে। ঠিক আছে, এই জন্য স্যার আর ম্যাথ আলাদা দিন হলে ভালো হয়। ওকে, আমি সম্ভবত আপনাদের রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন ইংলিশ নিব। স্যার হয়তো শনি, সোম, বুধ এই 3 দিন ইংলিশ নিবে, এই ম্যাথ নিবে, এরকম একটা সম্ভাবনা আছে। রবি, মঙ্গল, বৃহস্পতি অথবা শুক্র এই 4 দিনের ভিতরে হয়তো আমি ইংলিশ নিব। আর শনি, সোম, বুধ স্যার হয়তো ম্যাথ নিবে, এরকম একটা সম্ভাবনা আছে বা এরকম একটা কথা স্যারের সাথে হয়েছে। তাহলে সবাই ভালো থাকবেন। আর যার পিডিএফ দরকার এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, এখনই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।